ভাবনার পুরোটাই সমুদ্রকে ঘিরে। সমুদ্রের উত্তাল ঢেউ, তার মাঝে যে অর্থনৈতিক সম্ভাবনা এবং সর্বোপরি সমুদ্র কেন্দ্রিক আমাদের যে জলবায়ু পরিবেশ বাস্তবতা এবং পরিবেশের বিপর্যয় সব কিছু নিয়ে তিনি ভাবেন এবং এটা তার প্রতিদিনকার জীবন এবং যাপনের এক অবিচ্ছেদ্য অংশ। বলছিলাম আজ আমাদের অতিথির কথা, তার সাথে আলাপ করাতে চাই। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কে এম আজম চৌধুরী। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। শুভ সকাল আপনাদেরকেও। আপনাকে পেয়ে আমরা আজকে চমৎকার একটি আলোচনায় আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে এটুকু আন্দাজ করতে পারছি। শুরুতে একটু জানতে চাই যে ওয়ার্ল্ড ওশানস ডে আজকে, সমুদ্র থেকে আমরা অনেকটা দূরে থাকি বলা যায়, কিন্তু তারপরে সমুদ্র আমাদের সাথে কোনো না কোনোভাবেই সম্পৃক্ত। আমাদের জীবনযাপন সব কিছুর সাথেই সমুদ্রের এই সম্পৃক্ততা, এই সূক্ষ্মতা আছে, কিভাবে সেটা? হ্যাঁ, ধন্যবাদ। আজকে যে ওয়ার্ল্ড ওশান ডে, এটা সম্পর্কে প্রথমে বলি যে এটা প্রতি বছর 8 জুন পালিত হয় ইন্টারন্যাশনালি। এটা আসলে ইউনাইটেড নেশনসের একটা প্রোগ্রাম ছিল ব্রাজিলে। তো ওইখান থেকে 2013 সাল থেকে এটা শুরু হয়, 12 সাল থেকে। তো শুরু হওয়ার পর থেকে প্রতি বছর এটা পালন করা হয়। তো এইবার প্রতিবারই একটা প্রতিপাদ্য বিষয় থাকে। এইবারের প্রতিপাদ্য বিষয়টা কিছুটা আপনি যদি বলেন যে ক্যাটালাইজিং অ্যাকশন, মানে আমরা অ্যাকশনকে ত্বরান্বিত করব যাতে ফর ওশান অ্যান্ড ক্লাইমেট, তার মানে ওশানটাকে, সমুদ্র এবং জলবায়ু, এইটার যে রক্ষা করার জন্য যে যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলোকে ত্বরান্বিত করতে হবে। আচ্ছা, মানে আমরা একটা জায়গায় স্যার সহমত হতে পেরেছি যে যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো সম্বন্ধে আমরা সচেতন এবং এটাকে এখন আমরা ত্বরান্বিত করতে চাই। স্যার, এটা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তাটা কেন দেখা দিল? এর সাথে কি আমাদের মানবসৃষ্ট কোনো কারণ সম্পৃক্ত কিনা তা জানতে আমি কৌতূহলী। হ্যাঁ, একেবারেই। তো উনিও যেটা জিজ্ঞেস করেছেন যে আমাদের সাথে এটার কি সম্পর্ক, তো প্রথমে যদি আমি সমুদ্রের সেই গুরুত্বগুলোর কথা বলতে চাই, যেটা অনেকে হয়তো মানে সচেতন না ওই বিষয়ে। সেই জায়গাটা হচ্ছে যে আমরা যে মানে জীবন ধারণের জন্য আমরা বলি সমুদ্রকে লাইফ লাইন বলি, লাইফ সাপোর্ট সিস্টেম। সো লাইফ লাইন কেন? এটার কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন যে অক্সিজেন, আমরা যে অক্সিজেন পাই, আমরা অনেকে মনে করি যে গাছ থেকে সব আসছে এবং এটাই মনে হয় মেইন। বাট আপনি হিসাব করে যদি দেখেন যে পৃথিবীর 70% সমুদ্র, পানি, এবং বাকি অল্প ল্যান্ড। তো ল্যান্ডে যতই বন থাকুক না কেন, এই সমুদ্রে যদি বন না থাকে, সমুদ্রে যদি গাছগুলো না থাকে, ফাইটোপ্লাঙ্কটন যদি না থাকে, তাহলে কি হবে দেখেন যে প্রায় 50%-এর বেশি, প্রায় 55 to 6% অক্সিজেন সমুদ্র থেকে আসে। তার মানে এটা অনেকদিন আমরা জানতাম না, এটা সদ্য একটা গবেষণায় আমরা জানতে পেরেছি। জি। তো এটার সাথেও যদি আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে যে শুধু এটা না, আমরা বলছি যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, হ্যাঁ, ইমিশন আমরা করছি। তো এই কার্বন ডাইঅক্সাইডের প্রায় 25 থেকে 30% সমুদ্রে অ্যাবজর্ব করে। শুধু তাই না, ওভারঅল ন্যাচারাল কারণে এবং টোটাল যে মানে হিট আসে গ্লোবালি, সেই হিটের 90% অ্যাবজর্ব করছে ওশান। তার মানে ওশানটা এত বড় একটা আদার ভান্ডার, যেখানে আমাদেরকে পুরো পৃথিবীকে সে ব্যালেন্স করতেছে। সো সেই ওশানকে যদি আমরা হিউম্যান, আমরা অবশ্যই ইমিশন করছি, সো আমরা পলিউশন করছি। সো এই জিনিসগুলো যদি আমরা একটা টার্গেট করে এগুলোকে যদি আমরা কমাতে না পারি, তাহলে সমুদ্র তো নষ্ট হয়ে যাবে, ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে, তখন আমরা সেই অক্সিজেন পাবো না। স্যার, এখানটাই প্রশ্ন আসলে, আপনি বা আপনার কথায় বা আমরা পরিবেশের সপক্ষে যারা কথা বলেন বা কোপ সম্মেলনে ওই বিষয়টি জোরালোভাবে আমরা প্রতি বছর শুনি যে আমাদের কার্বন এমিশন কমাতে হবে। স্যার, দুঃখের সাথে বলতে হয় কার্বন এমিশনকারী দেশের তালিকায় বাংলাদেশের যে অবস্থান, সেই তুলনায় যে পরিমাণে ভুক্তভোগী আমরা হই, এটা একদম ব্যস্তানুপাতিক, একদম ইনভার্সলি প্রপোর্শনাল আর কি। যদি আমি সহজ করে ব্যস্তানুপাতিক, হ্যাঁ, ইনভার্সলি প্রপোর্শনাল যদি সহজ করে বলতে হয়। স্যার, এই ভোগান্তিতে যে আমাদের পড়তে হয়, এটা উন্নত বিশ্ব জেনে এটাকে ত্বরান্বিত করতে বলে, তাদের কার্বন এমিশন কমানো যাচ্ছে না কেন? Why are they failing and we are suffering for it? রাইট। সো আপনি জানেন যে পৃথিবীতে মানে বিজনেস বা পৃথিবীতে যে সাস্টেন করার জন্য আসলে আমাদেরকে শক্তি দরকার। শক্তিটা হচ্ছে বিদ্যুৎ শক্তি, এটা খুব এখন এইটার জন্য প্রধান যে মানে খুব দ্রুত যেটা আমরা পাই সেটা হচ্ছে যে আমরা ফসিল ফুয়েলগুলো তাড়াতাড়ি নিতে পারি, সেগুলো নিয়েই এখন যুদ্ধ চলছে। তো এই
তেল গ্যাস যদি ইউজ করা যায় এটা খুব দ্রুত এবং কম টাকাতে এটা করা যায়। তো কিন্তু এটার সমস্যা যেটা হচ্ছে, এটা ইমিশন হচ্ছে, প্রচুর ইমিশন হয়ে পরিবেশটাকে নষ্ট করছে, এটা একটা বড় প্রবলেম। সো আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে যেগুলোতে রিনিউয়েবল এনার্জির কথা বলছে, যেগুলো হচ্ছে গ্রিন, অর্থাৎ ইমিশনটা হবে না। সো সেই ধরনের বায়ু, সেই ধরনের সমুদ্রে যেমন হচ্ছে যে উইন্ড হতে পারে, সোলার হতে পারে, আপনার ওয়েব টাইড থেকে কারেন্ট হতে পারে, এই বিদ্যুৎ হতে পারে। সো এই প্রক্রিয়াগুলো যদি ফুললি করা যায়, কিন্তু এগুলোতে সমস্যা যেটা সেটা হচ্ছে যে ইনিশিয়াল কস্টিং যেটা সেটা একটু বেশি। ইনস্টলেশন কস্ট একবার হয়ে গেলে দেন সেটা আজীবন এটা চলতে থাকবে, শুধু একটু মেনটেন্যান্সটা লাগবে। সো এই জায়গাটা পৃথিবীতে যাচ্ছে, ইউরোপ কান্ট্রিগুলোতে যাচ্ছে, উন্নত দেশগুলোতে যাচ্ছে। তো তারপরও একটা ট্রেন্ড যখন হয়ে আসে, হয়তোবা সেটাকে খুব দ্রুত ট্রানজিশন হওয়াটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা বিষয়। তো সেজন্য বলা হয় যে বাংলাদেশের মতো দেশ, যেটা অনেকে বলে ভাটির দেশ, মানে আমরা লো লাইং কান্ট্রি, সো সি লেভেলের সাথে আমাদের পার্থক্য খুব বেশি নাই, অস্তিত্বের সম্পর্ক। তো মালদ্বীপস যেমন একটা কান্ট্রি যেটা তারা খুব অ্যালার্মিং অবস্থায় আছে। এরই মধ্যে স্যার যদি আমরা ভুল না করি, আমরা যখন কথা বলছি মালদ্বীপের নাগরিকরা অন্য দেশের নাগরিকত্ব পেয়ে গেছেন এবং একটা চুক্তিও সই হয়েছে, যদি কখনো মালদ্বীপ ডুবে যায় কিছু অস্ট্রেলিয়া, কিছু বিভিন্ন দেশ তাদের গ্রহণ করবে। এই বাস্তবতা থেকে স্যার আমরাও কিন্তু খুব একটা দূরে না, কারণ সমুদ্রপৃষ্ঠ যদি উপরের দিকে উঠতে থাকে, আমাদের দক্ষিণ যে প্রান্ত রয়েছে আমরা সম্ভবত তা হারিয়ে ফেলবো। কত শতাংশ হারাবো আমরা আমাদের মেইনল্যান্ডের স্যার? এইটা যে বলা হয় যে এটা প্রজেকশন আছে, বিভিন্ন রকম প্রজেকশন আছে। যদি যেমন এখন আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ক্লাইমেট চেঞ্জ, ওনারা গ্লোবালি এগুলো নিয়ে স্টাডি করেন এবং লোকাল সায়েন্টিস্টও এটার সাথে ইনভলভ থাকে। তো বিভিন্ন টার্গেট দেওয়া থাকে যে এত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখতে হবে। এখন টার্গেট হচ্ছে যে 1.5 ডিগ্রি অথবা 2 ডিগ্রি ম্যাক্সিমাম, এর ভিতরে বাড়ানো যাবে না সামনের এই দশকটাতে। হ্যাঁ, কারণ টেম্পারেচার 1 ডিগ্রি বাড়লে বা 0.5 বাড়লে হিউজ চেঞ্জ হয়, হিউজ ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যায়। ইভেন আপনি যদি সমুদ্রের তো আরও সেন্সিটিভ, কোরাল বলেন, অনেক ফিশ বলেন, তাদের ব্রিডিংই হবে না, এক্সিস্টেন্স হবে না, তাদের ব্রিডিং হবে না, তাদের গ্রোথ হবে না। ইভেন আপনি নর্মাল 1 ডিগ্রি 2 ডিগ্রিতে আমাদের উদ্ভিদ প্রাণীগুলোরও, মানে ল্যান্ডের, তাদেরও অনেক প্রবলেম তৈরি হয়। সো এই পুরো সিস্টেমটা চেঞ্জ হয়। এটার সাথে আবার দেখেন যে পানি যখন তাপ দেওয়া হয়, সেই তাপে পানি আসলে ফুলে যায়, তাপে পানি আয়তনে বেড়ে যায়, তখন সি লেভেলটা হয়, সাথে মেল্টিং সেগুলো হয়। সো এই পুরো জায়গাটা বলা হচ্ছে যে যদি 1 মিটার সি লেভেল বেড়ে যায়, তাহলে বাংলাদেশের প্রায় অর্ধেকের বেশি চলে যাবে। স্যার একটু মানে এখন পর্যন্ত যে আলোচনা হলো, মানে সমুদ্র অক্সিজেন উৎপাদন থেকে শুরু করে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা, খাদ্য বা জীবিকার বেশ বড় একটা উৎস, কিন্তু এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করেই ব্লু ইকোনমির সম্ভাবনাময় খাতগুলো যদি একটু বলতেন। জি, খুবই ভালো একটা প্রাসঙ্গিক কথা, ব্লু ইকোনমি, যেটাকে আমরা বলি সুনীল অর্থনীতি। এটার অপার সম্ভাবনার কথা বলা হয়, কারণ সাধারণতই আপনি জানেন যে এই 30% মতো যে পৃথিবীর ল্যান্ড, এটা অনেকটা এক্সপ্লোর হয়ে গেছে, এটার থেকে আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি। বাট এত বড় সমুদ্র, এটা এখনও অনেকটা আনএক্সপ্লোর। এই যে রিসেন্ট একটা জাপানিজ একটা গবেষণাতে ওরা একটা এক্সপেডিশন করেছে পুরো গ্লোবালি, তারা প্রায় 1000-এর বেশি স্পেসিস আবিষ্কার করছে রিসেন্টলি। তার মানে এখনও মানে কত মিলিয়ন স্পেসিস আছে সমুদ্রে সেটা আমরা জানি না, কত সম্পদ আছে সেটাও কিন্তু আমরা জানি না। তার মানে এটা কিন্তু এক্সপ্লোরেশনের মানে শেষ নাই, এটা অসীম জায়গা। ইভেন সমুদ্রের আমরা টেকনোলজিগুলো নিয়ে বিভিন্ন চিন্তা করি, এগুলো এখন আবিষ্কার হচ্ছে মাত্র, মানে এগুলোর এখনও গ্রোয়িং, একেবারে বাচ্চা স্টেজে আছে। এই জায়গাটা একেবারেই ফাঁকা একটা জায়গা যেখানে কাজ করতে হবে। তো বাংলাদেশের ক্ষেত্রেও এটার অনেক সম্ভাবনা। পুরো পৃথিবীতে বলা হয় যে প্রায় আপনার 60 ট্রিলিয়ন ডলারের মানে সম্পদ আছে যেটা সমুদ্র কেন্দ্রিক, এবং 1.5 ট্রিলিয়ন ডলার প্রতি বছর এখান থেকে ইনকাম হয় গ্লোবালি। তো বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, আমরা সেই তুলনায় আসলেই অনেক পিছিয়ে আছি। আমাদেরকে এই জায়গাতে আমরা কিছু স্টাডি করছি বা কিছু ইউনিভার্সিটি আছে, একটা গবেষণা কেন্দ্র আছে বরি বাংলাদেশে, কক্সবাজারে। তো এই জায়গাতে আপনি দেখেন ন্যাশনাল যে জিডিপি, সেই জায়গা থেকে এখানে স্পেসিফিক যদি বাজেট দেওয়া না হয়, যেমন কম্পেয়ার টু আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের যে এরিয়া, এটার সমায়তনের প্রায় এরিয়া আমাদের এখানে আছে। তো আমরা যদি বাজেটের
একটা পার্সেন্টেজ যদি এইটার গবেষণা এবং এটার এক্সপ্লোরেশনের জন্য না দিই, তাহলে এটা কিন্তু আগাবে না। এখানে যদি সম্পদের কথা বলি, যে সম্ভাবনার কথা বলি, আমি একটু চ্যালেঞ্জ দিয়ে শুরু করলাম প্রথমে। স্যার একটা ছোট্ট প্রশ্ন রাখি আপনার কাছে। স্যার আমরা তো গুরুত্বটা বুঝি, আমাদের একদম সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারাও বুঝেন। এতদিন আমরা একটা সময় একটা বিশাল আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমুদ্রের একটা বিশাল অংশের কর্তৃত্ব আমাদের কাছে এসছে। স্যার এই যে গুরুত্বটা আমরা বুঝি, তারপরেও কেন আমরা মনোনিবেশ করলাম না টু এক্সপ্লোর? আমরা কেন বাজেট অ্যালোকেট করলাম না? আমরা কেন শুধুমাত্র অবকাঠামো খাতে উন্নয়নের বরাদ্দ বাড়িয়েই আমরা স্বস্তি বোধ করি? কেন আমরা নতুন এক্সপ্লোর করি না? সংকটটা কোথায়? সেই জন্য আমি আরেকটা জিনিস দিয়ে বলি, আমরা যে সুনীল অর্থনীতি বলি না, ব্লু ইকোনমি, এটার যদি সংজ্ঞাটা বলি, ডেফিনেশনটা বলি, এটা হচ্ছে যে একটা প্রথমেই লেখা আছে সাস্টেইনেবল, তার মানে টেকসই সমুদ্র অর্থনীতি। এই শব্দটা, টেকসই শব্দটা উচ্চারণ না করলেও এটা ডেফিনেশনের মধ্যে ইটসেলফ দিয়ে দেওয়া আছে। সো আমরা টেকসই উন্নয়ন যদি চিন্তা করি, আমরা যে ডেভেলপমেন্টগুলো করেছি বা করছি অনেক সময়, সেই জিনিসগুলোতে শুধু ইনফ্রাস্ট্রাকচার আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, বাট আমরা টেকসই চিন্তা করছি না, আমাদের পরবর্তী প্রজন্মের কথা আমরা চিন্তা করছি না। সেই কারণেই আমরা বুঝতে পারছি না সমুদ্রের গুরুত্বটা কতটুকু, এখানে কি আছে, এখানে আমরা কি করব, এই গুরুত্বটা পলিসি মেকিং পর্যন্ত আসলে মানে এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা ওনাদেরকে বোঝানো পর্যন্ত ওই জায়গায় আমরা হয়তো বা পৌঁছাতে পারি না, এটা আমাদের হয়তো ব্যর্থতা। তো সেটা একটা সমস্যা। আমি প্রথমে স্কোপগুলো কিছু বলি, তারপরে আরেকটু এই জায়গায় আসবো। স্কোপের মধ্যে আপনি যদি দেখেন, প্রথমেই আসে যে সবাই জানে সমুদ্র মানে মাছ, এটা বলা হয় সাস্টেনেবল ফিশিং। সো ফিশ এবং সেই রিলেটেড যে স্কোপগুলো আছে সেগুলো পুরোটাই একটা ভান্ডার। ইভেন আমরা এখনো ডিপ সি ফিশিং করার জন্য এনাফ ভেসেল আমাদের নাই। আমরা বড় কিছু শিপ আছে, তারা ট্রলিং করে কাছের যেখানে গভীরতা কম, কাইন্ড অফ সেখানে সব মাছ নিয়ে ওভার ফিশিং করতেছে, ইলিগাল ফিশিং করছে। যার কারণে আমি একজন গবেষক হিসেবে বলতে পারি, এই কথাটা বলে ফেলি, সেটা হচ্ছে যে জেলেরা এখন কান্না করে, তারা আসলে মাছ পাচ্ছে না, তারা মাছ না পেয়ে ফেরত আসছে। আমরা বিভিন্ন সময় ইন্টারভিউ নিয়ে বিভিন্ন জায়গায় যাই, আসলে মাছ পাওয়া যায় না। হয়তোবা আমি জানি না, যখন মানে রিপোর্টগুলো দেওয়া হয় সেখানে হয়তো দেখা যায় যে অনেক বেশি ফিশ পাচ্ছে, হয়তোবা এরকম, বাট বাস্তবে অনেক কমছে। আবার শুধু ফিশ মানে না, এই রিলেটেড অনেক প্রোডাক্ট আছে যেগুলো থেকে বায়োটেকনোলজি প্রয়োগ করে আপনি চাইলে অনেকগুলো মেডিসিন, অনেক ধরনের ফুড, ইভেন সি ফুড ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বাংলাদেশে তেমন একটা এক্সপ্লোর করে নাই। স্পিরুলিনাকে প্রপারলি এক্সপ্লোরই করতে পারি, জি করতে পারি, মানে একটা এক্সপ্লোরই না, এটাই আমরা এক্সপ্লোর করতে পারি না। তো এইখান থেকে এত ভালো ভালো মেডিসিন, এত ভালো ভালো প্রোডাক্ট, ইভেন সৌন্দর্যবর্ধক জিনিসপত্র থেকে শুরু করে সকল ধরনের জিনিস এখানে তৈরি করছে বাইরের কান্ট্রিগুলো, জাপান, কোরিয়া, হ্যাঁ, এই ধরনের কান্ট্রিগুলো, চীন, এগুলো করছে। হ্যাঁ, তো বিভিন্ন কান্ট্রি এটা নিয়ে কাজ করছে। আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রি কিন্তু এখনও গ্রো করে, আমাদের যে ব্যবসায়ী ওনাদেরকে গার্মেন্টস করুক, সমস্যা নেই, বাট ওনাদেরকে এই দিকের ইন্ডাস্ট্রিতে আমরা এখন এনকারেজ করতে পারি, এটাও আমাদের ব্যর্থতা আমি মনে করি। একই সাথে সমুদ্র অর্থনীতি মানে শুধু সমুদ্র না, এটা মূলত আপনি ল্যান্ড থেকে শুরু করে, রিভার থেকে শুরু করে, মোহনা থেকে শুরু করে সমুদ্র, এই পুরোটা একটা ল্যান্ড ওশান একটা কানেকশন আছে পুরো অর্থনীতির সাথে, এটা কিন্তু সম্পর্কিত। ইভেন একেবারে আপ স্ট্রিমের রিভার ওয়াটার থেকে শুরু করে এই ব্যবস্থাপনা, সমুদ্রের মাছ এবং অন্যান্য জিনিস, যেমন পোর্ট, এই যে পোর্ট তৈরি হচ্ছে মাতারবাড়ি ডিপসি পোর্ট, আপনি জানেন, এই যে পোর্টের কানেকশন, সেটাও কিন্তু অর্থনীতির একটা অংশ। জাহাজ ভাঙা শিল্প, সেটাও কিন্তু সরাসরি অর্থনীতির অংশ। আপনি তার মানে শিপিং, পোর্ট সেগুলো করছেন, আপনি অয়েল গ্যাস রিসোর্স, আমরা এখন এক্সপ্লোরেশনে যেতেই পারি নাই। খুবই রিসেন্টলি মানে গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে বিট দেওয়ার জন্য। আমরা কত বছর ছোটবেলা থেকে শুনছি যে আমরা এক্সপ্লোর করব, কিন্তু আমরা এখন সমুদ্রে এখনো আমরা খুঁজে বের করবার খোঁজার মানুষটাই খুঁজে পাইনি। সেখানে অনেক মিনারেলস, সেখানে অনেক গ্যাস হাইড্রেট আছে, সেগুলো আমরা এটা নিয়ে একটা প্রশ্ন, ব্রিক যখন গঠিত হয়, আমরা বিরতি থেকে ফিরে এসে প্রশ্নটা নেই না, মানে এটা একটু বেশ লম্বা প্রশ্ন, যদি স্যারের কাছে রেখে ছোট প্রশ্ন করি যে স্যার, আপনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্সের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। আপনার এই প্রতিষ্ঠান থেকে মানে কি কি উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে, একটু ছোট্ট করে আমাদের যদি জানাতেন। জি, এই
প্রতিষ্ঠানটা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্স, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা গবেষণা প্রতিষ্ঠান। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে বাড়ানোর জন্য অ্যাক্টিভিটিস করা হয়। তো শুধুমাত্র একাডেমিক একাডেমিক এবং গবেষণা, হ্যাঁ। তো এটাতে এই পর্যন্ত আমরা অনেকগুলো আন্তর্জাতিক এমওইউ করেছি এবং সেই প্রক্রিয়াতে অনেকগুলো এক্সচেঞ্জ ভিজিট হয়েছে এবং টেকনোলজি ট্রান্সফার হয়েছে। বিভিন্ন সময় আমরা সভা সেমিনার সেটা তো করি, মানে করার জন্য, অ্যাওয়ারনেসের জন্য। আমরা মাঝে মধ্যে কিছু মেধাবী স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেই, কিছু গবেষকদেরকে ছোট পরিসরে যতটুকু বাজেট আছে গবেষণার জন্য আমরা কিছু ফান্ড দেই, হ্যাঁ। তো এই ধরনের অ্যাক্টিভিটিস এবং কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। সো একাডেমিক পার্ট থেকে যতটুকু করা যায় সেটা বেশি করা হয়। আর মাঝে মধ্যে আমরা কিছু গবেষণার প্রজেক্ট নেই, সেগুলো করার চেষ্টা করছি। সো ডিপেন্ড অন ফান্ডিং সোর্সেস। সো এটা মূলত এই সমুদ্র এটাকে প্রচারের জন্যই এবং এটার পলিসি মেকিংয়ে সাপোর্টের জন্যই মূলত ইউজ করা হয়। আমরা সাধারণেরা বা গণমাধ্যমে কাজ করবার সুবাদে বলি কিংবা নানা মাধ্যমে বলি, যেটা জানলাম পরবর্তী পৃথিবীর যেই জ্বালানির উৎস বা খনিজ জ্বালানির উৎস, তা আমাদের এই কোস্টাল বেল্টে প্রাচুর্য অনেক বেশি আর কি, প্রচুর পরিমাণে আছে। কথাটা কি সত্য? আমরা কৌতূহলী জানতে। আপনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তো এটার স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দেওয়াটা মানে পাবলিকলি আসলে এখনো ওই সময় আসেনি, ওই পর্যায়ে পৌঁছাইনি আমরা। ওই পর্যায়ে আসেনি। তো প্রাইমারি যে সমুদ্রের যে সোর্সগুলো আমরা বিভিন্ন গবেষণায় দেখতে পাই, বিভিন্ন জনের যে প্রকাশনা, সেখান থেকে বলতে পারি যে আমরা অপটিমিস্টিক এবং অবশ্যই এখানে ভালো কিছু আছে, ভালো মিনারেলস আছে এবং এখানে অবশ্যই মানে গ্যাস বা তেলেরও সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে, যেটা নিয়ে সামনে হয়তো গবেষণা চলছে, হ্যাঁ এটা। আর এছাড়া অন্যান্য সম্পদ, মৎস্য সম্পদ, সেটাকে বাঁচাতে হবে, ট্যুরিজম সেটাকে করতে হবে। এখন যে অবস্থায় আছে সেভাবে হলে হবে না, এটাকে আরো ঢেলে সাজাতে হবে, অন্যভাবে। সমুদ্রকেন্দ্রিক অর্থনীতি বললেই কিন্তু স্যার আমাদের ওই মৎস্য আহরণ এবং সমুদ্র বেষ্টিত অঞ্চলের পর্যটন শিল্পের কথা আমরা বলি। এর বাইরে আর কি কি ক্ষেত্র হতে পারে যেটা আমাদের, আপনার মনে হয় এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে আসলে এই বিষয়টিতে কনসেন্ট্রেট করা উচিত, যেহেতু সমুদ্র বিজ্ঞান নিয়ে আপনার প্রতিদিনকার যাপন জীবনে আপনার সাজেশন কি থাকবে? না, প্রথমতই সমুদ্রের ব্রড স্কেলে আপনাকে ওই ফিশারিজকে বাদ দেওয়া যাবে না। ট্যুরিজম, শুধু একটা ট্যুরিজম, আপনি দেখেন যে আপনি বিদেশে নিশ্চয়ই ভিজিট করেছেন, অনেকগুলো কান্ট্রি আছে শুধু ট্যুরিজমকেই ওরা এমনভাবে ডেভেলপ করছে। আপনি যে ট্যুরিজমকে একটু করে বললেন, তো সেক্ষেত্রে শ্রীলঙ্কা সরাসরি তার প্রমাণ। আপনি দেখেন, মানে শুধু আইল্যান্ড হইতে হবে কথা নেই, আমাদেরও তো আইল্যান্ড আছে। শুধু একটা সেন্ট মার্টিন নিয়ে কিন্তু আমরা বিভিন্ন কথা বলি, আমাদের কিন্তু আরো অনেকগুলো অফশোরে আইল্যান্ড আছে, কুতুবদিয়া, মহেশখালী, দুবলার চর, অনেক কিছু এরকম ছোট ছোট অনেক আইল্যান্ড গ্রো করছে। আমি এই যে রিসেন্টলি লক্ষ্মীপুর দিয়ে গেলাম, তো মেঘনাতে, ওখানে দেখলাম যে অনেকগুলো আইল্যান্ড গ্রো করছে গত 10 বছর 20 বছরে, হ্যাঁ। সো এগুলো কিন্তু গ্রো করছে। আমাদের কমিউনিকেশন সিস্টেমটা এমন এবং পাবলিসিটিটা এত কম এবং অর্গানাইজ না হওয়ার কারণে ট্যুরিস্টরা যাইতে সাহস পায় না, বা তারা জানেও না যে যেতে হবে, বা সেই ধরনের সেফটি বা সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নাই। সো শুধু এই একটা ট্যুরিজম, কোস্টাল ট্যুরিজম, দেখেন আমরা ক্রুজ ট্যুরিজম, সেই জিনিসটা আমাদের নেই বললে চলে। শুধু সেন্ট মার্টিনে আমরা ওই 3 মাস যাই, এটাই আমাদের ক্রুজ ট্যুরিজম বলতে পারি। তাও এখন লিমিটেড, কারণ আমরা জানি তাও লিমিটেড পরিবেশ। সো আমরা তো ইভেন একটা ক্রুজ এরকম কথার কথা হইতে পারে না যে আমরা সোয়াচ অফ নৌগ্রাউন্ডে গেলাম, ভিজিট করে আবার একদম চলে আসলাম। আমরা একটা রাত সোয়াচ অফ নৌগ্রাউন্ডে স্টে করলাম, হ্যাঁ, চেষ্টা করলাম ডলফিন দেখবার, হ্যাঁ, করে আমরা আসতে পারি। শুধু যে আমাকে একটা আইল্যান্ডের উপর প্রেশার দিয়েই যাব সেটা না। আর আমাদের ট্যুরিজমটা হচ্ছে যে 98% হচ্ছে যে লোকাল ট্যুরিজম। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি না। বিভিন্ন সময় যখন কথা হয়, ওরা আসলে যে ধরনের ফ্যাসিলিটি চায়, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ চাই, তারা যে নিরাপত্তা চায়। আপনি বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যান, আপনার ল্যাপটপ, আপনার ব্যাগ ফেলে চলে গেছেন, কেউ ধরবে না, ঠিক ওইভাবেই থাকবে। হ্যাঁ, সো এই জায়গাটা আপনার, এই যে বিভিন্ন নিরাপত্তা, একটু অন্ধকার হলে নিরাপত্তা, হ্যাঁ, এই যে জায়গাটা নিরাপত্তার জায়গা, অ্যাক্টিভিটিসের জায়গা, অ্যামিউজমেন্টের জায়গা বেশি নাই। আপনি কক্সবাজারে যাচ্ছেন, কি করছেন, একটুখানি বিচটা দেখছেন, এরপর তার কিছু নাই। আপনার অ্যাক্টিভিটিসটা বাড়াতে হবে। সো এইখানে ঢেলে সাজানোর অনেক সুযোগ আছে এবং এইটা দিয়ে শুধু এই যে মেরিন এবং ক্রুজ ট্যুরিজম, এটাই যদি আমরা ডেভেলপ করতে পারি সত্যিকার অর্থে, শুধু কক্সবাজার সেন্ট মার্টিন চিন্তা না করে পুরো আমাদের 710 কিলোমিটার কোস্ট লাইন এবং প্রায় 1,18,000 যে সি এরিয়া, এই পুরোটা চিন্তা করে যদি আমরা ডেভেলপ করি,
তাহলে দেখা যাবে যে এইটাতেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমাদের মৎস্য, আমরা এই যে অনেক সময় পুকুরে মাছের চাষ করি না, সেম ভাবে এটাকে অ্যাকুয়াকালচার বলে, মেরিকালচার, সমুদ্রে যদি আমরা এই চাষগুলো করি, মানে সমুদ্রের ওই এনভায়রনমেন্টে ওই ধরনের স্পেসিসগুলো চাষ হবে, সেটাকেও আমরা এখনো পাইলটিংয়ের মধ্যে আছি, ছোটোখাটো পাইলটিং। এটাকে ব্রড স্কেল আমরা করতে পারছি না। আমরা বায়োটেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি করতে পারছি না, সি ফুড ইন্ডাস্ট্রি করতে পারছি না। আপনি এই যে দুইটাকে একটু কম বললেন, সেটাকে আমি বললাম যে এগুলোর কত গুরুত্ব। এরপরে আপনি আসছেন যে পোর্ট আসছে, হ্যাঁ, পোর্টগুলো আমাদের ডেভেলপ হলে বাণিজ্য যেভাবে ফরওয়ার্ড হবে। এরপরে আসছে হচ্ছে যে এখন বিডের একটা বিষয় আসছে যে তেল গ্যাস। তো সেটা কিন্তু বিশাল একটা ভান্ডার, যদি আমরা সেই রিসোর্সটা পেয়ে যাই তাহলে বাংলাদেশ কিন্তু আবার ঘুরে দাঁড়াবে। আমাদের যে এখন গ্যাসের একটা ক্রাইসিসের একটা প্রবলেম বা অয়েলের একটা প্রবলেম, সেটা কিন্তু আবার একটা লম্বা সময়ের জন্য একটা স্বস্তি পেতে যাচ্ছি। আবার আপনি দেখেন যে অনেকগুলো মিনারেলস আছে, ইউরেনিয়াম আছে, এই ধরনের অনেক বিষয় থাকে। তো এই জায়গাগুলো থেকে আরও একটু গ্যাস হাইড্রেট, হ্যাঁ, পানিতে যে গ্যাস হাইড্রেট যদি আসলে এটা টেকনোলজি অনেক পিছিয়ে আসি হয়তো বা আমরা পিছিয়ে আছি, বিষয় গেছে। তো ওইটা যদি আমরা এক্সট্রাক্ট করার যে প্রযুক্তি ডেভেলপ করতে পারি তাহলে আসলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এবং আমরা যে ল্যান্ড বেস অনেক চিন্তা করছি, বাজেট চিন্তা করছি, সেইটাকে যদি আমরা এখানে দেই, ইভেন আমি পাশাপাশি যদি বলি, বিভিন্ন সময় আমরা ইদানিংকালে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করতে গিয়ে ওরা জিজ্ঞেস করে যে কোন মিনিস্ট্রি ওরা G2G করতে চায়, কোন মিনিস্ট্রির সাথে করব। তখন আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে আমাদের তো কোনো ডেডিকেটেড মিনিস্ট্রি নাই। সো যেই দেশে ইকুইভ্যালেন্ট ওশান এবং ল্যান্ড আছে, সেখানে মেরিন অ্যাফেয়ার্স বা ব্লু ইকোনমি একটা মিনিস্ট্রি থাকা উচিত ছিল, হ্যাঁ। সো বা অ্যাটলিস্ট একটা কমিশন থাকলেও ডেডিকেটেডলি, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, কন্টাক্ট পয়েন্টটাকে এখন ফিশের সাথে করতে চায় না, আবার ট্যুরিজমের সাথেও কেউ করতে চায় না, বললে তো এটা পার্ট, ফুল না, কম্প্রিহেন্সিভ না। কারণ এখানে তো অনেকগুলো সেক্টর আছে, থিমেটিক এরিয়া আছে। সো সবগুলোকে মিলে মেরিন অ্যাফেয়ার্স যদি আলাদাভাবে কাজ করা যেত। এমন হিস্ট্রি আছে যে একসময় বাংলাদেশে একটা ক্রুজ ট্যুরিজম করতে চাইছিল ইন্টারন্যাশনালি। এখন সে জাহাজটা বাংলাদেশে আনবে, পারমিশনটা কার কাছ থেকে নেবে, এটা নিয়ে বিশাল জটিলতা, পরে সে ব্যাক করছে। সো এই যে জটিলতা, মানে কে রেসপন্সিবল, এইটা নিয়ে বাংলাদেশে আজকে এত বছর, হ্যাঁ, এটা নিয়ে খালি মানে জিনিসটা একজনের কাছে যাচ্ছে, কেউ কিন্তু ফুল টাইম এটা দায়িত্ব নিচ্ছেন না। সো আমি একটা কমিশন করে দেওয়াটা কি খুব কঠিন কিছু ছিল? আমি মনে করি একাডেমিক, জি, এটা আমার মনে হয় সরকার এখন নতুন সরকার এসেছেন, ওনারা নিশ্চয়ই এনার্জেটিক এবং সাস্টেনেবল চিন্তা করছেন। তো এই ক্ষেত্রে এটা একটা সুযোগ আছে যে এই জায়গাটাতে কাজ করা। ছোট্ট করে স্যার একটু জানতে চাই যে আপনি যেহেতু সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক, তরুণ প্রজন্মের যারা আছে তারা সমুদ্র বিজ্ঞান বা হচ্ছে সামুদ্রিক যে গবেষণা, সেখানে তাদের জন্য ক্যারিয়ার গড়ার কি ধরনের সুযোগ থাকতে পারে? 30 সেকেন্ড স্যার। জি, খুব সংক্ষেপে যদি বলি, ক্যারিয়ার গড়ার যথেষ্ট সুযোগ আছে। এটা পুরোপুরি ওই যে আপনার মিনিস্ট্রি, কমিশন এবং গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসের উপর। গভর্নমেন্ট যদি ফোকাস না করে, প্রাইভেট স্টেক হোল্ডাররা যদি ফোকাস না করে, তাহলে জব সেক্টর তৈরি হবে না। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, বিভিন্ন পোর্ট বা বিভিন্ন অর্গানাইজেশনগুলো, সেগুলোতে জবের সুযোগ আছে। আর সবচেয়ে বেশি সুযোগ আছে, আরও বেশি, সেটা হচ্ছে বিদেশে এক্সপোর্ট করার হিউম্যান রিসোর্স। আপনি যদি চায়নাতে যান, ইউএসএতে যান, হ্যাঁ, বা এই ধরনের যে কান্ট্রিগুলো, অস্ট্রেলিয়া, এখানে এত বেশি হায়ার স্টাডি করার পরে জব সেক্টর আছে, এবং বাংলাদেশের ছেলেপেলেরা পাশ করে আমাদের অনেকেই বিদেশে চলে যাচ্ছে এবং সেখানেই তারা কর্মক্ষেত্র করছে, এবং তারা অনেকেই ফেরত আসছে না, বিকজ অফ তারা এখানে এসে সেই রিলেটেড সেক্টর পাচ্ছে না। সো এই জায়গাটা যে পুরোপুরি লিঙ্কড আর কি। আমরা যদি ওই সেক্টরটাকে গ্রো করতে পারি, তখন ওখানে সেক্টরগুলো, প্রাইভেট সেক্টরগুলো এবং পাবলিক সেক্টরগুলো গ্রো হবে। বাহ, চমৎকার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে এখানে ইতি টানবার সময় হয়েছে। বাড়ি বসে যারা দেখছেন, শুনছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, আমাদের আমলাতন্ত্রে অনেক বিজ্ঞ, জানাশোনা মানুষ আছেন। আমরা তাদের উপর ভরসা করেই আসলে টিকে রয়েছে রাষ্ট্রটি, এবং আমাদের রাজনৈতিকদের মধ্যেও সদিচ্ছার কোনো অভাব আমরা কখনোই দেখিনি। আমাদের একাডেমিশিয়ান যারা আছেন তারাও যথেষ্ট জানেন, শিক্ষার্থীরাও আগ্রহী। তবু কেন কিছু কিন্তুর কাছে আমরা বাঁধা পড়ি, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নিশ্চয়ই আছে। উত্তরটা খুঁজে পেলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে, বহির্বিশ্বের নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভর হওয়ার পথে আরও একটা কদম এগিয়ে যাব আমরা। একটু ভাবুন, ভাবলে মাথা খোলে। আজ এই পর্যন্তই। শুভ সকাল। শুভ সকাল।